এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জানি না এতদিন তুমি কোথায় ছিলে, সাদা চুলের রানী। আমি তোমাকে অনেক খুঁজেছি, রাস্তায়, শহরে, মানুষের ভিড়ে, এমনকি নিজের স্বপ্নেও। পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু এবার আর তোমাকে যেতে দিব না, কখনোই না। ফাহিম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দেয়ালের দিকে হাঁটলো, ছবির ঠিক সামনে গিয়ে থামলো। তার চোখে এক অপার্থিব আলো, ঠোঁটে ভয়ানক হাসি ফুটে উঠল। ফাহিম ডান হাত ধীরে ধীরে নিজের বুকের উপর রাখলো, তারপর নিজের আঙ্গুলগুলো দিয়ে বুকের মাংস স্পর্শ করলো, যেন ওখানে কোহলিকে ধরে রাখতে চায়। তোমাকে আমি আমার কাছে রাখবো কোহেলি, একদম আমার বুকের মধ্যে, এখানে। তার হাত বুকের ভেতরে শক্ত করে চেপে ধরলো, আর ঠোঁটে সে অদ্ভুত হাসি। ভালোবাসা, পাগলামি আর ভয় সব মিশে এক হয়ে গেল। ঘরের আলো তখন হালকা ঝিমিয়ে এলো, দেওয়ালের ছবির উপর একটা ফাটল পড়ল। কোহলির মুখের হাসিটা যেন একটু বদলে গেল, আর ফাহিমের ঠোঁটের কোণে এক নিঃশব্দ শব্দ ভেসে উঠল। তুমি এখন হবে আমার, শুধু আমার। রাত 12টা, রাত গভীর। পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু দেয়ালে ঘড়ির টিকটিক আর জানালা দিয়ে ঢোকা হালকা হাওয়া। চাঁদের আলো পর্দা পেরিয়ে নিঃশব্দে এসে পড়েছে কোহলির মুখে। ওর মুখটা শান্ত, নিঃশ্বাসটা ধীর আর নিয়মিত, যেন সময়ও থেমে গেছে আর তার ঘুমের তন্দ্রায়। ধীরে ধীরে দরজার কপাটটা নড়ল, আবরার নিঃশব্দে রুমে ঢুকে পড়ল। পায়ের শব্দ যেন বাতাসে মিলিয়ে গেল। একেবারে চুপচাপ এসে দাঁড়ালো বিছানার পাশে, চোখ রাখলো কোহলির উপর। চাঁদের আলো ঠিক তার গালের পাশে পড়ে ঝলমল করছে। আবরারের ভেতরে হঠাৎ একরকম অস্থিরতা জাগলো, তার চোখে যেন ঈর্ষা ছলছল করছে। চাঁদের আলো আমার পাখির গায়ে কেন পড়বে? নিজের ভেতরে বিড়বিড় করে বলল। সে এক মুহূর্ত দেরি না করে জানালার দিকে এগিয়ে গেল, সাবধানে জানালা বন্ধ করলো। তারপর ভারী পর্দা টেনে দিল, চাঁদের আলো আর রুমে ঢুকলো না। সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, শুধু কোহলির নিঃশ্বাসের শব্দ। আবরার ধীরে ধীরে ফিরে এসে বিছানার পাশে বসলো। তার চোখ থেমে গেল কোহলির মুখে, চুলগুলো কপালে এসে পড়েছে, ঠোঁট হালকা খোলা। তার ঠোঁটে একটুখানি হাসি ফুটলো, সেই হাসি মিষ্টি, অদ্ভুত, অথচ কেমন যেন গভীর হাসি। কত কিউট লাগছে আমার পাখিটাকে। তোমায় দেখলেই কেমন সব ভুলে যাই, কুহেলি, রাগও, ভয়ও, সব। তার আঙ্গুল আলতো করে কোহলির চুলে ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। চাঁদের আলো বাইরে বন্দি, আর ভালোবাসা রুমের ভেতরে বন্দি হয়ে গেল, দুজনার নিঃশব্দ নিঃশ্বাসে। আবরার আস্তে করে কোহলির পাশে শুয়ে পড়ল, তারপর একটানে কোহলিকে নিজের বুকের উপরে নিয়ে আসলো। কোহলি ঘুম ঘুম চোখে তাকালো, দেখে আবরার অমনি উঠতে নিলে আবরার শক্ত করে কোহলিকে ধরলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, একদম চিংড়ি মাছের মতো লাফালাফি করবে না, তাহলে আজকে আর বরফের সুইমিং পুলে ফেলবো না, সোজা পটির সুইমিং পুলে ফেলবো। ব্যাস। কোহলি চুপচাপ হয়ে গেল, তারপর মিনমিন করে বলল, আপনি কোথায় গেছিলেন? কেন বেবি, মিস করছিলে নাকি? না, একদম না। আমি কেন আপনাকে মিস করব? তাও ঠিক। তারপর হঠাৎ করে আবরার কোহলির অধর চেপে ধরে নিজের অধর দিয়ে। কোহলি তো পুরাই হতভম্ব, চোখ বড় বড় করে ফেলে আর নিজেকে ছাড়াতে চায়। হাতে আবরারের রাগ হয়, এক হাতে চুল আঁকড়ে ধরে, অপর হাত দিয়ে কোহলির কোমর চেপে ধরে, ঠোঁটে কামড় বসায়। ব্যাস, কোহলি একদম স্থির হয়ে যায়। আবরার কোহলির অধরখানা গভীরভাবে চুম্বন করতে থাকে, আর কোমরের হাত আস্তে আস্তে জামার নিচে চলে যায়। জামার নিচে হাত গভীরভাবে স্পর্শ করতে থাকে। কোহলির পুরো শরীর শিরশির করে ওঠে, তলপেট মুচড়ে ওঠে। কোহলি আর না পেরে ফুপিয়ে কান্না করে দেয়। আবরার বিরক্ত হয়ে কোহলির ঠোঁট ছেড়ে দেয়, তবে হাত চলতে থাকে জামার নিচে। আবরার গম্ভীর কণ্ঠে বলে, কি প্রবলেম, কাঁদছো কেন? আপনি এভাবে আমাকে সব দিক দিয়ে চেপে ধরেন কেন? আমিও তো মানুষ, একে তো নিঃশ্বাস নিতে পারি না, তারপর তার মধ্যে আবার আপনার হাত। প্লিজ হাত সরান, আমার ব্যথা লাগে। এভাবে কেন স্পর্শ করেন? ভালো করেও তো স্পর্শ করা যায়, তাই না? আবরার হাত হঠাৎ থেমে গেল, লাল টকটকে গভীর চোখ দিয়ে তাকিয়ে বলল,
ভালোভাবে স্পর্শ করা যায়। তুই কিভাবে জানলি? সত্যি বল, আরও কারোর সাথে কি? কথাটা শেষ করার আগেই কোহলি চিৎকার করে বলে, আমাকে নিয়ে একদম আজে বাজে কথা বলবেন না। আমি হয়তো একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু কখনোই আমাকে স্পর্শ করতে দেইনি। আপনি প্রথম পুরুষ যে আমাকে এতটা গভীরভাবে স্পর্শ করেছে। কথাটা বলে আবরারকে হঠাৎ ধাক্কা দিয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। কাজটা এত তাড়াতাড়ি হয় যে আবরার কিছু বুঝে উঠতে পারে না। যখন বুঝে তখনই উঠে তারপর ব্যালকনির দিকে যেতে যেতে বলে, শালি, আমাকে তেজ দেখায়। আজকে তোর তেজ যদি আমি আমার রোম্যান্স দিয়ে না কমাই, তাহলে আমার নামও এরিক আবরার খান না। রাত তখন গভীর। শহরের আলো নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। দূরের রাস্তা থেকে হালকা গাড়ির শব্দ, মাঝে মাঝে বাতাসে উড়ে আসা শুকনো পাতার মৃদু খসখস, সবকিছু মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা। আবরার চুপচাপ ব্যালকনির দিকে এগিয়ে যায়। দরজাটা আধ খোলা। বাইরে দাঁড়িয়ে আছে কুহলি। এর শব্দ একদম স্থির। ওর আঙুলগুলো শক্ত করে রেলিং ধরে আছে, যেন সেই ঠান্ডা লোহার উপরেই ভর দিয়ে নিজেকে সামলাচ্ছে। চুলগুলো সাদা আর সোনালি আভায় মেশানো, বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে বারবার। আবরারের বুকের ভেতরে জমে থাকা রাগটাও তখনও শান্ত হয়নি। একটু ভাবলো না, দ্রুত এগিয়ে গিয়ে কোহলির হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরলো। কোহলির নিঃশ্বাস আটকে গেল মুহূর্তেই। চোখ বন্ধ হয়ে গেল। ভয়ে যেন পুরো পৃথিবী থেমে গেছে সে এক সেকেন্ডে। আবরারের মুখ তখন কোহলির খুব কাছে। আবরারের লাল টকটকে চোখে আগুনের মতো দপদপে রাগ, আর গলায় নিম্নস্বরের গর্জন। আমাকে ধাক্কা মেরে চলে আসিস? এত সাহস তোকে কে দিয়েছে কুহেলি? বারান্দার বাতাস থেমে গেছে যেন। দূরের আকাশে ঝুলে আছে আধো চাঁদ। তার ম্লান আলো পড়ছে কোহেলির মুখে। আকাশে ভয় মেশানো, তবু অদ্ভুত এক সাহস লেগে আছে চোখে। আবরারের বুকে এখনো উঠছে নামছে রাগে। মুখটা এতটা কঠিন যেন সেই মুখ থেকে কোনো দয়া ঝরবে না আর। আবরার কখনোই কোহলির নাম ধরে ডাকে না, কিন্তু আজ ওর ঠোঁটে কোহলির নামটাও ভাঙা স্বরে আটকে গেল। রাগে কাঁপতে থাকা নিঃশ্বাসে যেন শব্দগুলো জ্বলে উঠল। কোহলি বুঝতে পারছে আজ ওর উপরে আবরারের রাগ সীমা ছাড়িয়ে গেছে। তবুও ভেতরের ভয় চেপে সাহস সঞ্চয় করে পিটপিট করে তাকালো তার দিকে। গলাটা শুকিয়ে গেছে, তবু কাপা গলায় বলল, আপনি আপনি আমাকে এমন একটা বিষয় জিজ্ঞেস করেছেন যা আমার সম্মানে লেগেছে। আপনি কিভাবে এমন কথা বলতে পারলেন আমাকে? কোহলির চোখে তখন আঘাত আর অভিমান মেশানো। আবরার এক চুলও নড়ল না, বরং তার মুখের রেখাগুলো আরো কঠিন হয়ে উঠল। ঠান্ডা রাগের স্বরে বলল, তুই আমার, তোকে আমি যা ইচ্ছে বলবো, বুঝলি? বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে গেল। তারপর সে আরো এক ধাপ এগিয়ে ফিসফিস করে বলল, আর তুই আমাকে ধাক্কা দিস? এত বড় সাহস তোর? এমন অবস্থা করব 7 দিন এক টানা বিছানা থেকে উঠতে পারবি না। কোহলি কিছু বলতে যাবে তার আগেই আবরার কোহলির অধৈর্যরা নিজের অধরের আয়ত্তে নিয়ে উন্মাদের মতো চুম্বন করতে থাকে। কখনো পুরো ঠোঁট মুখের ভেতরে নিয়ে নিচ্ছে, আবার কখনো শুধু চুম্বন করে মাঝে মাঝে দুই একটা কামড় বসাচ্ছে। তারপর এক হাত ঢুকিয়ে দেয় কোহলির জামার ভেতরে। শক্তপোক্ত হাত দ্বারা পুরো শরীর জুড়ে স্পর্শ করতে থাকে। আজকের স্পর্শে কোনো কোমলতা নেই, শুধু আছে হিংস্রতা। থরথর করে কাঁপতে থাকা কোহলিকে নিঃশ্বাস পর্যন্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আবরার কোহলির ঠোঁট ছেড়ে দেয়। সাথে সাথে কোহলি জোরে জোরে শ্বাস নিতে থাকে। বুক প্রচণ্ড পরিমাণে ওঠানামা করছে। এতে আবরারকে আরও আকৃষ্ট করে। পুনরায় মুখ ডোবায় কোহলির গ্রীবাদেশে। ছোট ছোট চুম্বনে ভরে দেয় কোহলি। নিজেকে সামলাতে হিমশিম খায়। আবরার এবার গ্রীবাদেশে চুম্বনের পরিবর্তে চুষে নিতে থাকে, যেন মৌচাক থেকে কেউ মধু চুষে নিচ্ছে। কোহলি এবার নিজেকে সামলাতে না পেরে আবরারের বড় বড় চুলগুলো শক্ত করে ধরে। আবরার রাতে আরও বেশি উত্তেজিত হয়ে এক হাত দিয়ে কোহলির কমর ধরে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, আর এক হাত দিয়ে কোহলির জামার চেইন খুলে ফেলে। কোহলি এবার ভয় পেয়ে যায়। কাপা কণ্ঠে অনেক কষ্টে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি এখন এই সবের জন্য প্রস্তুত না। আবরার থেমে যায়। লাল টকটকে চোখের মনি দিয়ে কোহলির দিকে তাকায়। তারপর কোহলির কানের কাছে মুখ নিয়ে হাসকে কণ্ঠে বলে, আমার তোমাকে চাই, মাই ফাকিং হোয়াইট স্কোয়াব। আর তোমার প্রস্তুতের মাইরে বাপ। আমি যখন বলেছি
আমার এখনই তোমাকে চাই, মানে এখনই চাই। কথাখানা বলা শেষ করেই আবরার এক টান দিয়ে কোহলির জামখানা খুলে ফ্লোরে ফেলে দেয়। কোহলিকে ব্যালকনির ফ্লোরে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে কোহলির উপরে। এমনিতেই ফ্লোর থেকে ঠান্ডা উঠছে, যাতে কোহলির শরীর বরফ হয়ে যাওয়ার উপক্রম, তার উপরে আবরারের মতো একজন মানুষ এভাবে ভর ছেড়ে দিয়েছে। কোহলি আর থাকতে না পেরে ছটফট করতে করতে বলে, প্লিজ অন্তত এখানে থেকে উঠুন, রুমে চলুন, ফ্লোর অনেক ঠান্ডা। আবরার সে চিরচেনা ম্লান হেসে বলল, যদি এভাবেই ছটফট করো তাহলে একদম সুইমিং পুলে নিয়ে বরফের মধ্যে বাসর করব। তাই চিংড়ি মাছের মতো ছটফট না করে চুপচাপ থাকো, এটাই তোমার জন্য বেটার। আবরারের কথাখানা শুনে ও একদম চুপসে যায়, কারণ আবরার যে সাইকো করতেও পারে তার থেকে এখানেই ভালো। কোহলি আর কিছু বলল না। কোহলিকে চুপ হতে দেখে আবরার বাঁকা হেসে কোহলির গ্রীবাদেশে মুখ ডুবে দেয়, তারপর আস্তে আস্তে বাক্ষদেশে, তারপর শরীর জোরে চুম্বন করতে থাকে। কোহলি বারংবার কেঁপে উঠছে, যা আবরারকে আরো উন্মাদ করছে, আর কোহলির চোখ দিয়ে টপ টপ অশ্রু গড়িয়ে পড়ছে। আবরার একবার তাকালো কোহলির দিকে। সাদা চুলের রানী, ফর্সা মুখ চোখে ভিজে আছে, গোলাপি অধর থরথর করে কাঁপছে। সব মিলিয়ে মায়াবিনী বললেও কম হবে। তারপর কোহলির কানের কাছে মুখ নিয়ে গভীর হাসকি কণ্ঠে ফিসফিস করে বলে, ভালোবাসা কি তা আমি জানি না, আর জানতে চাওয়ারও প্রয়োজন বোধ করি না। তবে একটা জিনিস বুঝেছি, তুমি আমার নেশা হয়ে গেছো, মাই ফাকিং হোয়াইট রোজ। যেমন কেউ প্রতিদিন ড্রিঙ্কস করে আর একদিন না করলে শরীর কেঁপে ওঠে, ঠিক তেমনি তোমার কাছ থেকে দূরে থাকলে আমার ভিতরটা অস্থির হয়ে যায়। তোমাকে না দেখে, তোমার গন্ধ না পেয়ে, তোমার কণ্ঠ না শুনে এক মুহূর্ত থাকতে পারি না আমি। কি জাদুকর তুমি। আবরারের কথায় কোহলির নিঃশ্বাস কেঁপে উঠল। আবরারের কথাগুলো ঘোর লাগার মতো ছিল। আবরার পুনরায় কোহলির অথরখানা নিজের আয়ত্তে নিয়ে পুরোপুরিভাবে ডুব দিল কোহলির মাঝে। সারা রাত এই অত্যাচার চলতে থাকে। আবরার শেষ রাতের দিকে ক্লান্ত হয়ে কোহলির বুকের উপরে ভর ছেড়ে দেয়। কোহলির অবস্থা বেহাল। নিভু নিভু চোখে আবরারের দিকে তাকিয়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায়। আবরারের সেই দিকে খেয়াল নেই। ও ঘুমিয়ে যায় কোহলির বুকের মধ্যে। রাতটা আবরারের জন্য মধুর হলেও কোহলির জন্য বিষাক্ত। আচ্ছা, এই সাইকো আবরার কি কখনো কোহলিকে ভালোবাসবে, নাকি সারা জীবন শুধু এইভাবেই পাগলামি করে যাবে? ব্যালকনির ফ্লোর জুড়ে সকালের মিষ্টি রোদ ঢেলে পড়েছে, সাথে হালকা বাতাস। রোদের এক টুকরো সরাসরি এসে পড়েছে আবরারের মুখে। চোখ কুচকে সে একটু গড়াগড়ি খায়, তারপর ধীরে পাশে তাকায়। কোহলি ওর বুকের ওপরে গুটিসুটি মেরে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, নরম মুখটা আধখোলা, যেন স্বপ্নের ভেতরেও কিছু বলতে চাচ্ছে। আবরারের দৃষ্টি গিয়ে থামে ওর চোখের কোণে। সেখানে শুকনো অশ্রুর দাগ, রাতের কান্নার চিহ্নগুলো এখন সূর্যের আলোয় আরো স্পষ্ট। আবরার মৃদু হাসে, ঠোঁট কামড়ে নিজের মনে বলে ওঠে, ছোট্ট পাখিটা কাল রাতে কেমন কেঁদেছিল। তার মনে পড়ে যায় গত রাতের সব কিছু। কোহলিকে আদর করার প্রতিটা মুহূর্ত, যা ওর কাছে কেমন মিষ্টি মুহূর্ত লাগছে। হঠাৎ কোহলির গাল ছুঁয়ে দেখে আবরার, চমকে ওঠে। শরীরটা ঠান্ডা, আর স্বাভাবিকভাবেই ঠান্ডা। তার কপালে ভাঁজ পড়ে যায়। প্রথমে ভাবে হয়তো ঘুমের কারণে, তারপর দ্বিতীয়বার ছুঁই, আরেকটু দৃঢ়ভাবে, না, ভুল হয়নি। কোহলির শরীর নিস্তব্ধ, রক্তহীন, ঠান্ডা। আবরারের বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে। বাইরে রোদ বেড়ে চলেছে, পাখিরা ডাকছে, অথচ ব্যালকনির সে ছোট্ট জায়গায় সময় থমকে আছে। পাখি। আবরার ডাকে, কণ্ঠে কাঁপন, কোনো সাড়া নেই। আবরার আর দেরি করলো না। বুকের ভেতর অজানা ভয়, উৎকণ্ঠা, মিষ্ট ঝড় বয়ে যাচ্ছে। ও উঠে দাঁড়ালো, তারপর কোহলির নিস্তব্ধ শরীরটা ওর কোলে তুলে নিল। সে একটা কাগজের পুতুলের মতো হালকা লাগছে। ব্যালকনির ফ্লোরে রোদ পড়ে আছে, অথচ আবরারের পায়ের তলায় জমে আছে ঠান্ডা ঘাম। ও নিঃশব্দে দ্রুত পায়ে হেঁটে গেল ওয়াশরুমের দিকে। ঝর্ণার নিচে দাঁড়ালো কোহলিকেই কুলে নিয়ে, তারপর হাত বাড়িয়ে শাওয়ারের নল খুলে দিল। বরফ ঠান্ডা পানি ঝরে পড়ল কোহলির মাথার উপরে। চুল ভিজে কপালে লেগে গেল। গায়ের প্রতিটি শিরা তীর তীর করে কেঁপে উঠল। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর কোহলির চোখ পিটপিট করে নড়ল। নিঃশ্বাসের হালকা শব্দ
আবরার থমকে গেল। ওর বুকের ভেতরে যেন আগুনের পরশ বয়ে গেল। কোহলি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। অচেনা আলো, ঠান্ডা পানি আর আবরারের উদ্বিগ্ন মুখ। কয়েক সেকেন্ড ও বুঝতে পারছিল না কোথায় আছে সে। দৃষ্টিটা এদিক ওদিক ঘুরে আবার স্থির হলো আবরারের মুখে। তারপর নিঃশব্দে ঠোঁট নড়ল, কণ্ঠ কাঁপল। আমাকে ছেড়ে দিন। আবরার তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কোহলি চোখ নামে নিল, নিঃশ্বাস টেনে বলল দুর্বল স্বরে, আপনার মুখ আমি দেখতে চাই না। ওর কণ্ঠে কাঁপুনি, তবুও এক ধরনের তীব্র ঘৃণা, যেন গত রাতের সব উষ্ণতা হিম হয়ে গেছে অনুতাপে। আবরার ঠোঁট কামড়ে বলল, কিন্তু কালকে রাতে তো সবই দেখে ফেলেছো। আবরারের এরকম নির্লজ্জ কথায় যেন কোহলির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। তবুও লজ্জা এক সাইডে রেখে দাঁতে দাঁত চেপে বলল, দয়া করে আমাকে পানির নিচে থেকে সরান। আমার পুরো শরীর জ্বলছে। কালকে রাতে তো জানোয়ারের মতো খেয়েছেন, আর পুরো শরীরে দাগ। আবরার গম্ভীর কণ্ঠে বলল, চুপ করো, নয়তো এখানে আবার শুরু করব। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে বাথরুমে বউয়ের সাথে রোম্যান্স করার, তাই চুপ থাকলে তোমার জন্য ভালো, আর না করলে তোমার জন্যই মন্দ। এখন তোমার ইচ্ছে। কোহলির আর কোনো কথা বলল না। খুব রাগ হচ্ছে আবরারের উপরে, কিন্তু কিছু করতে পারবে না। আর কথা বললেও বিপদ, তাই চুপচাপ থাকাই ভালো। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগানোর কি দরকার? তার থেকে চুপচাপ থাকাই বেটার। বেশ কিছুক্ষণ পর কোহলিকে ফ্রেশ করে আবরার নিজেও ফ্রেশ হয়ে কোহলিকে কোলে নিয়ে বাথরুম থেকে বের হয়ে, কোহলির শরীরে শুধু ওর সাদা শার্ট আর ওর শরীরে শুধু একটা সাদা তোয়ালে পেঁচানো। তারপর আবরার কোহলিকে ধীরে ধীরে বেডে বসালো। কোহলির মুখটা এখনো ফ্যাকাশে, চোখে ক্লান্তি আর অনিশ্চয়তা। ভেজা চুল থেকে ফুটা ফুটা পানি গড়িয়ে পড়ছে বিছানার চাদরে। আবরার কিছু না বলে ফোনটা হাতে নিল। পর্দায় দ্রুত কয়েকটা শব্দ টাইপ করে পাঠিয়ে দিল কোনো এক অজানা নম্বরে। স্ক্রিনে আলো জ্বলল, তারপর নিভে গেল, যেন তার মুখের মতোই নিস্তব্ধ। কোহলি তাকিয়ে আছে নিঃশব্দে, চোখের পাতা না নেড়ে, যেন প্রতিটি মুহূর্ত বোঝার চেষ্টা করছে এই মানুষটা এখন কি করছে, কেন করছে। আবরার আলমারির দিকে গেল, পোশাক বের করে ধীরে ধীরে পড়তে লাগলো। হাতে নড়াচড়া দৃঢ়, কিন্তু মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন সবকিছু আগেই ঠিক করা ছিল। বাইরে তখন সূর্যের আলো আর উজ্জ্বল। ঠিক 10 মিনিটের মাথায় দরজায় ঢুকা পড়লো, ঠক ঠক ঠক। আবরার এক মুহূর্ত থামলো, তারপর নিঃশব্দে এই দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে দেখা গেল 3 জন সার্ভেন্ট স্টাফ দাঁড়িয়ে আছে। ট্রের উপর সাজানো গরম গরম ভিন্ন নাস্তা। তারা ট্রেটা এগিয়ে দিল। আবরার নিজের হাতে নিয়ে দরজাটা আবারও বন্ধ করে দিল। রুমটা আবারও আগের মতো নিস্তব্ধ। ও ট্রেটা টেবিলের উপরে রাখলো, তারপর ধীরে কোহলির দিকে ফিরে এলো। কোহলি তখনও চুপচাপ বসে, হাঁটু জড়িয়ে, চোখ দিয়ে শুধু আবরারকে দেখছে। একটিও শব্দ নেই, কিন্তু সে নীরব দৃষ্টিতেই কত প্রশ্ন, কত অব্যক্ত কথা জমে আছে। আবরার খাবার নিয়ে এসে চুপচাপ এসে কোহলির পাশে বসলো। রুম জুড়ে এখন শুধু নিঃশব্দতা আর গরম খাবারের ঘ্রাণ ভাসছে। বাইরে থেকে ভেসে আসছে রোদের আলো, ধীরে ধীরে বিছানার কিনারে ছড়িয়ে পড়ছে। আবরার ট্রের উপর থেকে খাবারের থালা তুলে নিল, চামচে ভাত তুলে কোহলির সামনে ধরলো। কোহলি প্রথমে চুপ করে তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর যেন হঠাৎ নিজের ক্লান্তি টের পেল, ক্ষুধার দাহটাও। নিঃশব্দে চামচটা হাতে নিয়ে খেতে শুরু করলো। কিছুক্ষণ কোনো কথা নেই, শুধু কোহলির খাওয়ার নরম শব্দ আর আবরারের গভীর দৃষ্টি ওর উপর স্থির। 2-3 বার খাওয়ার পর কোহলি হালকা গলায় বলল, আপনি খাবেন না? আবরার সেই ঠোঁটে সামান্য হাসি টেনে দিল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। নিচু স্বরে বলল, যাকে ঘৃণা করো তার কথা জেনে কি করবে? কোহলি থমকে গেল, তারপর মিনমিন করে বলল, আপনিও তো আমাকে ভালোবাসেন না, তাহলে কেন এই যত্ন? ওর গলায় এক রাশ কষ্ট। আবরার কিছুক্ষণ চুপ করে রইল, লাল টকটকে চোখে যেন ভিতরের কোনো ভার জমে আছে, কিন্তু তা বোঝার ক্ষমতা সবার নেই। আবরার ধীরে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না, যত্ন করি, কারণ হলো তোমার শরীর আমার চাই, প্রতিদিন চাই। তার জন্য তো তোমাকে যত্ন করা আমার কর্তব্য, তাই না? কথাখানা বলে আবরার নির্ভীকভাবে কোহলিকে খাওয়াতে লাগে। আবরারের কথাটা যেন ছুরি হয়ে বিঁধল কোহলির বুকের ভেতর।
ওর চোখের পাতা কেঁপে উঠল। তারপর নিঃশব্দে দুই চোখ ভরে উঠল পানিতে। 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর সে অশ্রুগুলো গাল বেয়ে নেমে গেল নিঃশব্দে, যেন নীরব প্রতিবাদ। আবরার একবার আর চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ঠোঁটের কোণে হালকা একটা রেখা, যা শুধু নীরবতার পর্দার আড়ালে কিছু অজানা ভাবনা। আর রুমের বাতাস ভারী হয়ে উঠল। কোহলি মুখ নামিয়ে চুপচাপ খেতে থাকলো। প্রতিটি কণায় যেন গলায় আটকে যাচ্ছিল, তবু থামল না। হয়তো ক্ষুধার চেয়ে অভিমানী বেশি পোড়াচ্ছিল ভেতরে। খাওয়া শেষে আবরার ট্রেটা সরিয়ে রাখলো। তারপর ড্রয়ার খুলে একটা ছোট সাদা ট্যাবলেট বের করে কোহলির হাতে দিল। পেইন কিলার খেয়ে নাও। কোহলি এক মুহূর্ত ওর দিকে তাকালো। চোখের ভিতরে তখন শুধু প্রশ্ন, কোনো উত্তর নেই। আবরার কিছু না বলে মুখ ফিরে নিল। ঠিক তখনই ঠক ঠক দরজায় টোকা পড়ল। দুজনে একসঙ্গে তাকালো দরজার দিকে। আবরার ধীরে উঠে দাঁড়ালো, প্রতিটি পা যেন ওজন টেনে নিচ্ছে মেঝের দিকে। দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দরজা খুলে দেখে ফেটিক্স। দরজার উপাশে দাঁড়িয়ে থাকা ফেটিক্সকে দেখে আবরারের চোখে হালকা কৌতূহল আর সতর্কতা লেগে গেল। কি হয়েছে এত সকালে? কি চাই? আবরারের কণ্ঠে তীব্রতায় মিশেছিল ধকল আর অস্থিরতা। ফেটিক্স কিছু না বলে মুহূর্তেই দাঁড়িয়ে রইল। তারপর নিঃশব্দে বলল, স্যার, শেষে এসেছে। শিশার নাম শুনে আবরারের কপালে অজানা ভাঁজ তৈরি হলো। মনে মনে বলল, এত সকালে কেন এসেছে? তবে মুখে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ফেটিক্স দ্রুত সরে নিল দরজা থেকে। নিঃশব্দ হয়ে গেল। আবরার ধীরে কোহলির দিকে ফিরে তাকালো। চোখে এক গভীর চিন্তা, নিঃশ্বাসে হালকা অস্থিরতা। আমি নিচে যাচ্ছি, আমার কাজ আছে, তুমি রেস্ট নাও, ঠিক আছে? কোহলি কোনো শব্দ করল না, শুধু মাথা সামান্য নেড়ে নিঃশব্দের সম্মতি জানালো। চোখে কিছুটা ভয়, কিছুটা অদ্ভুত প্রশান্তি, যেমন কেউ চলে গেলেও সব ঠিকঠাক আছে বলে ভেবেছে। আবরা রুম থেকে একবার তাকালো। কোহলির নীরব দৃষ্টি, চুল ভেজা আর শূন্যতায় মিশে থাকা সেই অজানা অসহায়তা। তারপর ধীরে ধীরে বের হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রুমটা আবারও নীরব হয়ে গেল। শুধু বাতাসের হালকা দুল আর ব্যারে বসে থাকা কোহলির নিঃশব্দ শ্বাস। সেই নিঃশব্দতাই যেন রুমের প্রতিটি কোণ আবরারের উপস্থিতির প্রতিফলন বহন করেছে, যেখানে প্রেম, অসহায়তা এবং অজানা ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আবরারের চোখে পড়ল সোফায় বসে থাকা এক মেয়ে। হালকা আলোয় তার মুখটা ক্লান্ত, কাঁধ পর্যন্ত চুল এলোমেলো, আর কপালের পাশে পুরো ব্যান্ডেজ পেঁচানো। শিশা আবরারের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসলো। একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তারপর নিচু গলায় বলল, কি হয়েছে তোমার? মাথা হাত দুটোই ব্যান্ডেজ করা, এইভাবে চোট পেলে কিভাবে? শিশা ঠোঁট কামড়ে হাসলো, কিন্তু সেই হাসিতে ক্লান্তি আর কষ্টের মিশ্রণ। সব ঠিক ছিল আবরার। কাল রাত পর্যন্ত আমরা সবাই হীরামন্ডিতে ছিলাম। নাচ, গান আর কাস্টমারদের নিয়ে নিজের মতো সময় কাটাচ্ছিলাম। কিন্তু অস্বাভাবিক ছিল না, কিছুই অস্বাভাবিক ছিল না। হঠাৎ করেই ওরা এলো, ওই মন্ত্রীর ভাগনা রিফাতের লোকজন। কোনো কারণ ছাড়াই আমাদের জায়গায় ঢুকে ভাঙচুর শুরু করে দেয়। টেবিল, গ্লাস, ইনস্ট্রুমেন্ট সব ছুঁড়ে ফেলে দেয়। আমি অনেক মারামারি করেছি, তুমি জানো তো আবরার, এ বিষয়ে আমি অনেক এক্সপার্ট। কিন্তু আমরা কম ছিলাম আর ওরা বেশি ছিল, তাই আমার এই হাল করতে পেরেছে। হীরামন্ডির অবস্থা খারাপ আবরার, পুরো শহর ভাঙচুর করে দিয়েছে। দোকান, ঘর, রাস্তা সব তছনছ। হল রুমটা নিঃশব্দ হয়ে গেল। আবরার একদম স্থির বসেছিল। তারপর ধীরে মুখ তুলে তাকালো। চোখ দুটো লাল, কিন্তু সেই লালের ভেতরে শান্তির কোনো ছায়া নেই, আছে শুধু দহন। তার ঠোঁট শক্ত, চোয়াল কষে আছে। আমার লোকের কি অভাব ছিল? আমার শহরে ঢুকে আমার জায়গায় আমার নামের উপর এমন দাগ দিয়ে গেল, আর আমি চুপ করে থাকবো? ফেটিক্স যে পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল, তাড়াতাড়ি মাথা নিচু করলো। স্যার, আসলে ওই দিন কিছু লোক ছুটিতে ছিল, আর যারা ডিউটিতে ছিল তারা মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল, তাই। কথা শেষ করার আগেই ঠক 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 সিঁড়ি বেয়ে দৌড়ে নামলো এক সার্ভেন্ট স্টাফ। মুখে আতঙ্কের ছায়া, নিঃশ্বাস কাঁপছে। স্যার, উপরে উপরে সমস্যা হয়েছে।
আবরারের দৃষ্টি এই মুহূর্তে ছুরির মতো ধারালো হলো। ফেটিক্স আর শীর্ষা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। উপরে উপরে কি হয়েছে? স্যার, ম্যাডামের অনেক জ্বর এসেছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না। আবরার এক মুহূর্ত দেরি করলো না, এক নিমিষে সোফা থেকে উঠে দাঁড়ালো, চোখে ভয়, মুখে তীব্র উদ্বেগ। কি? তারপর উত্তরের অপেক্ষা না করে সে সিঁড়ি বেয়ে উপরে ছুটে গেল। পায়ের শব্দ ধূপধাপ করে প্রতিধ্বনিত হচ্ছিল। সিঁড়ির দেয়ালে যেন প্রতিটা পদক্ষেপে তার বুকের ভেতরকার আগুনটা আরো জ্বলে উঠছে। শীর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কে ম্যাডাম? তার কণ্ঠে অবিশ্বাস আর কৌতূহল একসাথে মিশে আছে। ফেটিক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, স্যার বিয়ে করেছে। শীর্ষা একদম স্থির হয়ে গেল, মুখের রং সাদা, ঠোঁট শুকিয়ে গেল মুহূর্তেই। কি বললে? ফেটিক্স আর কিছু না বলে দরজার দিকে পা বাড়ালো। আমি বাহিরটা দেখি, তুমি বসো। বলে চলে গেল। হল রুম এখন শুধু নীরবতা। শীর্ষা ধীরে ধীরে সোফায় বসে পড়ল, চোখ ফাঁকা হয়ে আছে, ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। না, এটা হতে পারে না। ও ও এমন না। ও শুধু আমার আমার শীর্ষার আঙ্গুলের ডগা কাঁপছে, চোখে জল টলমল করছে। হলরুমের বাতাস ভারী হয়ে গেল। শীর্ষার বুকের ভেতরে জমে থাকা আগুনটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। হিংসা, অভিযোগ, ভালোবাসা সব মিলিয়ে এক ভয়ঙ্কর অস্থিরতা। তার চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠল। না, আবরার, তুমি আমার না হও, তাহলে কারোর হতে পারবে না। আবরার দরজাটা ধাক্কা মেরে ভেতরে ঢুকলো। রুমের বাতাসে অদ্ভুত আতঙ্কের মিশ্রণ। বেডের উপরে কোহলি নিথর হয়ে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, আর শরীর কাঁপছে অসম্ভবভাবে। আবরার কোহলির মাথার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো, তারপর কাঁপা কণ্ঠে বলল, পাখি? কিন্তু মেয়েটা কোনো সাড়া দেয় না। আবরার হাত রাখলো কোহলির কপালে, সাথে সাথে তার ভ্রু কুঁচকে গেল। সে অবাক হয়ে ফিসফিস করলো। এই অল্প সময়ের মধ্যেই এত জ্বর? তার বুকের ভেতরে হঠাৎ অজানা ভয় চেপে ধরলো। একটা মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে তুলে নিল, ডায়াল করলো ডক্টর আসিফা। লাইন ওপাশে আসিফার শান্ত কণ্ঠ। হ্যালো, আবরার স্যার। আসিফা, এখনই আমার বাড়িতে আসো, পুরো টিম সহ। কোহেলির অবস্থা খারাপ, তীব্র জ্বর, অচেতন হয়ে আছে। আবরারের কণ্ঠে চাপা উদ্বেগ, কিন্তু তাতে স্পষ্ট আদেশের দৃঢ়তা। ডক্টর আসিফা একটু থমকালো, তারপর নিচু স্বরে বলল, ঠিক আছে, আমি আসছি। কিছু ছুঁয়ো না, ওকে স্থির রাখো। ঠিক আছে। বলে আবরার ফোন কেটে দিয়ে টেবিলের উপরে ফোন রাখলো। তারপর আবরার ধীরে ধীরে খাটের ধারে কোহলির মাথার কাছে বসে পড়ল। কোহলি নিথর হয়ে পড়ে আছে, ঠোঁট নীলছে, নিঃশ্বাস অনিয়মিত। আবরারের চোখে এক মুহূর্তের জন্য ভয় নেমে এলো, যেন কিছু ভেঙে যাচ্ছে, যা সে নিজের ভিতরে আজীবন শক্ত করে ধরে রেখেছিল। আবরার হাত বাড়িয়ে কোহলিকে আস্তে করে নিজের কোলে তুলে নিল, কম্বলটাও জড়িয়ে দিল, যেন ছোট্ট কোনো শিশু ঠান্ডায় না কাঁপে। তারপর বুকের মধ্যে শক্ত করে টেনে নিল, যেন ওই বুকের ভেতরে কোহলির জীবনটা লুকিয়ে রাখবেও। তারপর আবরার ভারী কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি পাখি, আমি অনেক নিষ্ঠুর। আমার মধ্যে ভালোবাসা নেই, মায়া নেই, দয়া নেই। কিন্তু জানিস, তুই যখন এভাবে পড়ে থাকিস, আমার বুকটা ব্যথা করে। এই ব্যথা আমি আগে চিনতাম না পাখি। আমি তো এমন নই, আমি তো কারোর জন্য এমন হই না। তোর জন্য কেমন জানি অন্য রকম লাগে। তুই আমার ভিতরকার কঠোর মানুষটারও রক্ত গরম করে দিস। মনে হচ্ছে তোর উপরে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আর আজ সেই অপরাধের ভার আমার বুক ভেঙে দিচ্ছে। কি আশ্চর্য না? আমারও নাকি গিল্টি ফিল হয়। চোখ খুল পাখি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোকে আঘাত করব না, কখনো না। কোহলির চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নাকি ঘাম, নাকি অজানা প্রতিক্রিয়া আবরার বোঝে না, কিন্তু তার বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে গেল। আবরার মাথা নিচু করে কোহলির কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, চোখ খোল পাখি, আমি আছি তো। রুম নিস্তব্ধ, শুধু কোহলির হালকা শ্বাসের শব্দ, আর আবরারের বুকের ভেতর থেকে
ভেসে আসা নিঃশব্দ অনুশোচনার কাঁপন। ঠিক তখনই দরজায় ঠুক ঠুক শব্দ হলো। আবরার মাথা তুলে তাকালো। কি হয়েছে? বাইরে থেকে সার্ভেন্টের কণ্ঠ ভেসে এলো। স্যার, ডক্টর আসিফা আর তার টিম এসেছে। আবরারের কণ্ঠ এখনো শান্ত, কিন্তু তার চোখে ক্লান্ত উত্তেজনা। পাঠিয়ে দাও। ওকে স্যার। কয়েক মিনিট পর দরজা বাইরে হালকা শব্দ, জুতা বদলের, ট্রলির আর তাড়াহুড়ো ফিসফিসানির। ডক্টর আসিফা দরজায় এসে দাঁড়ালেন। সাদা কোটে মোড়া, গম্ভীর মুখে পেশাদার দৃঢ়তা, কিন্তু চোখের সামান্য উদ্বেগের ছায়া। স্যার আসবো? আবরার চোখ তুলে একবার তাকালো। কণ্ঠ ঠান্ডা, অথচ ভেতরে অদ্ভুত দম চাপা ঝড়। আসো। দরজা খুলে গেল। আসিফা আর তার টিম ঢুকে এলো রুমে। মৃদু আলো, ভারী বাতাস আর নিস্তব্ধতার মধ্যে শুয়ে আছে কোহলি, আবরারের কোলে জড়ানো। কম্বলের ভেতরে গুটে থাকা এক নিথর শরীর। ডক্টর আসিফার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সেই দৃশ্যে। তার মনে কেমন অস্বস্তি। একজন প্রভাবশালী, শক্ত মানুষ এখন তার হাতের মধ্যে ধরে রেখেছে নিস্তেজ এক মেয়েকে, যেন সে তাকে হারাতে চায় না। না বললে শ্বাস নিতে পারবে না। তিনি মুখ ফিরিয়ে নিলেন, পেশাদার গলায় বললেন, বেডে রাখুন প্লিজ। আবরার কিছু বলল না, শুধু কোহলিকে খুব সাবধানে খাটে শুয়ে দিল। তার চোখে এখন কোনো রাগ নেই, নেই অহংকার, শুধু গভীর ভীত এক দৃষ্টি, যেন সে প্রথমবার বুঝেছে হারানোর ভয়টা কেমন। ডক্টর আসিফা পাশে বসে পরীক্ষা শুরু করলেন। তার টিম এক এক ইঞ্জেকশন, স্যালাইন, থার্মোমিটার সাজিয়ে রাখছে। রুমে এখন শুধু মেশিনের শব্দ আর আবরারের নিঃশব্দ নিঃশ্বাসের ভার। কোহলির হাতে স্যালাইনের সুচ ঢুকানো হয়েছে। ধীরে ধীরে ফুটাগুলো নেমে যাচ্ছে। মৃদু আলোয় কাচের বোতল ঝিলিক দিচ্ছে। ডক্টর আসিফা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন পালস, শ্বাসের গতি, চোখের পাতা। কয়েক মুহূর্ত পর তিনি উঠে দাঁড়ালেন। গভীর নিঃশ্বাস নিয়ে আবরারের দিকে তাকালেন। তার দৃষ্টিতে পেশাদার দৃঢ়তা, কিন্তু কোথাও যেন একটুখানি মানবিক অনুরোধও মিশে আছে। তিনি ধীরে বললেন, স্যার, ম্যামের শরীর অনেক বেশি দুর্বল। এখন ইন্টেনমেন্ট হওয়াটা একদমই ঠিক হবে না। দয়া করে ওকে নিয়ে সাবধানে চলবেন, না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। আবরারের কপালের শিরা টান টান হয়ে উঠল। সে ঠোঁট চেপে রইল, কোনো জবাব দিল না। শুধু চোখে ধীরে ধীরে একটা ছায়া নেমে এলো, অপরাধ বোধ আর অদ্ভুত এক নীরব অনুশোচনা। ডক্টর আসিফা টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে দিলেন। এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। ম্যাম কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পাবেন, তবে দয়া করে ওনাকে আর কোনো রকমের চাপ দেবেন না। তার কণ্ঠে কঠোরতা নেই, বরং মায়ের সুর। আবরার শুধু মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে। তার কণ্ঠ নিচু, ভেতরে ভারী এক ক্লান্তি। ডক্টর আসিফা শেষবারের মতো কোহলির দিকে তাকালেন। মেয়েটির মুখ ফ্যাকাশে, চোখের পাতা কাঁপছে সামান্য। তারপর টিমকে ইশারা করলেন, চলো। তারপর তারা বেরিয়ে গেল রুম থেকে। দরজা আস্তে করে বন্ধ হলো। রুমে আবারও নেমে এলো নিস্তব্ধতা। আবরার এক মুহূর্ত চুপ করে বসে রইল। কোহলির নিঃশ্বাসের ওঠানামা দেখছে। তার বুকের ভেতর ধীরে ধীরে তৈরি হচ্ছে এক অচেনা অনুভূতি, যা হয়তো ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসার থেকেও গভীর কিছু। আধা ঘন্টা কেটে গেছে। রুমে শুধু স্যালাইনের টুপটাপ শব্দ একঘেয়ে, কিন্তু যেন প্রতিটা ফোঁটা আবরারের ধৈর্য ভিজিয়ে দিচ্ছে ধীরে ধীরে। হঠাৎ কোহলির চোখের পাতা নড়ল, একটু মিটমিট করে তাকালো চারপাশে। আলোটা যেন চোখে বিঁধল। আবরার তখনও ওর পাশে বসে আছে, একদম আগের মতো। চোখে ক্লান্তি, তবু দৃষ্টিতে এক অদ্ভুত কোমলতা। সে কোহলির চোখ খুলতে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে বলল, রোজ, এখন কেমন লাগছে তোমার? কোহলি চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। তার হাতের শিরায় স্যালাইন চলছে। সাদা পাতলা টিউবটা কাচের বোতলের নিচে ঝুলছে। এক ফোঁটা করে জীবন টপ টপ করে নামছে যেন। কোহলি ধীরে শরীরটা সোজা করতে চাইল, উঠতে গেল। আবরার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। উঠো না, তোমার শরীর এখনো দুর্বল। কোহলি আবার কিছু বলল না, শুধু মুখ ফিরে নিল অন্যদিকে। চোখে এক অচেনা দূরত্ব, যেন আবরার তার কাছে কেউ নয়, শুধু এক অচেনা ছায়া। আবরারের ভ্রু কুঁচকে গেল। তারপর প্রশ্ন করল,
আমার সাথে কথা বলছো না কেন পাখি? কোহলি এখনো চুপ। আবরারের এবার চোয়াল শক্ত হয়ে গেল। শক্ত কণ্ঠে বলল, আমি কিন্তু ইগনোর একদম পছন্দ করি না পাখি, কথা বলো আমার সাথে। কিন্তু কোহলির মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু চোখের পাতা ভারী হয়ে আছে, ঠোঁট শক্ত করে চেপে রাখা। রুমের ভেতর হঠাৎ হিম নেমে এসেছে। কোহলির নীরবতা যেন আবরারের ভেতরে জমে থাকা আগুনে ঘি ঢেলে দিচ্ছে। আবরার প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখে জ্বালা, বুকের ভেতর কেমন যেন গর্জন জমে উঠছে। তারপর হঠাৎই পাশে রাখা টি টেবিলের দিকে হাত বাড়িয়ে দিল। এক মুহূর্তে কাচের জগটা তুলে নিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। ছ্যাক শব্দটা বাজলো গুলির মতো। কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারদিকে। আলোর প্রতিফলনের চিকচিক করছে যেন। শত শত তীক্ষ্ণ চোখ তাকিয়ে আছে দুজনের দিকে। কোহলি ভয় পেয়ে ফুঁপে উঠল, বুক চেপে ধরে কাঁদতে শুরু করলো নিঃশব্দে। আবরারের বুক ওঠানামা করছে দ্রুত, দাঁত চেপে গর্জে উঠল, আমার সাথে ঢং করিস? কথা বলছি, উত্তর কেন দিস না? জানিস না আমি কেমন? এক কথা দুইবার বলতে আমি পছন্দ করি না। ভাবছিলাম ভালোভাবে কথা বলবো, কিন্তু তুই তার যোগ্য না। তোর সাথে এভাবেই কথা বলা উচিত? রুমে নিস্তব্ধতা, শুধু কোহলির কাঁদতে থাকা শব্দ আর আবরারের ভারী নিঃশ্বাস। সে একবার চোখ বন্ধ করলো, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু শরীরের প্রতিটা স্নায়ু তখনও টান টান, হাত মুঠো করে রেখেছে। রাগে গরম নিঃশ্বাস বেরোচ্ছে ঘন ঘন। রুম জুড়ে নীরবতা। ভাঙা কাচের টুকরোগুলো এখনো মেঝেতে ছড়িয়ে আছে, যেন সেই টুকরোগুলোর প্রতিটা দিক কোহলির ভেতরের যন্ত্রণা প্রতিফলিত করছে। আবরারের মুখে এখনো রাগের আঁচ, কিন্তু কোহলির চোখে জমে থাকা অশ্রু হঠাৎ যেন বিদ্রোহী রূপ নিল। কোহলি কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে আপনি কখন ভালোভাবে কথা বলেছেন বলুন তো? প্রথম দিন থেকেই আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে ইন্টিমেট হয়েছেন। আমি রাজি ছিলাম কি না আপনি কখনো জানতে চেয়েছেন? অবশ্য আমি কাকে কি বলছি, আপনি নিজেই তো বলেছেন আপনি আমার শরীরের জন্য আমাকে যত্ন করেন, ভালোবাসার জন্য নয়, শুধু শরীরের জন্য। আমি এতিম, তাই না? আর এতিমদের সাথে সবাই যা ইচ্ছে তাই করা যায়। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে কেউই এমন অন্যায় আমার সাথে করতে পারতো না। শেষ কথাটা বলে সে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল। কোহলির কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তার প্রতিটা অশ্রু যেন আবরারের বুকের মধ্যে ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আবরার বসে রইল নিঃশব্দে, তার দম আটকানো। নিঃশ্বাসের মাঝে শুধু একটা শব্দই বাজছে, মনে অন্যায়। কোহলির প্রতিটা শব্দ যেন বিষ মিশ্রিত তীর হয়ে এসে বিঁধে যাচ্ছিল আবরারের অন্তরে। সে স্থবির চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই একটুখানি মুখ, এই অশ্রুসিক্ত দৃষ্টি যেন সমস্ত অভিযোগের ভারে ঝুঁকে পড়েছে পৃথিবীর সব ন্যায় অন্যায়। কোহলি বলেছিল আমি এতিম, শব্দটা আবরারের মস্তিষ্কে এমনভাবে প্রতিধ্বনিত হলো যেন কারো চাবুক এসে পড়ছে বুকের ভেতর। তার ভেতরে আগুন ছুড়ে গেল রাগে, অপমানে, অপরাধ বোধে। এতিম? আবরারের মনের গহীনে কেমন এক কঠিন ধ্বনি গর্জে উঠল। ওর মা বাবা নেই সত্যি, কিন্তু তাই বলে সে অনাথ? আবরার আছে তো। যে পুরুষ ওর জীবনের সব কিছু নিজের মতো করে নিয়েছে, সেই মানুষটির পাশে থেকেও কি কোহলি নিজেকে এতিম ভাববে? সেই চিন্তা যেন তাকে আরও ক্ষতবিক্ষত করে তুলল। আবরার ধীরে ধীরে এগিয়ে এলো কোহলির দিকে। প্রতিটা পদক্ষেপ যেন রাগ, অনুশোচনা আর অজানার টান মিশে আছে। কোহলি বিছানার কিনারে নিথর হয়ে বসে আছে, হাতে স্যালাইন চলছে, চোখ দুটি ভিজে, ঠোঁট কাঁপছে। আবরার নিঃশব্দে বসে পড়ল একদম কোহলির গা ঘেঁষে। একটি নিঃশ্বাসে যেন সব রাগ থেমে গেল। আবরারের দৃষ্টি নরম হলো, সেই নরমতা যা তার মধ্যে খুব কমই দেখা যায়। তারপর খুব ধীরে কোহলিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। মুহূর্তে কোহলির কাঁপা শরীর তার দিকে ঝুঁকে পড়ল, যেন সে উষ্ণতায় কিছুটা নিরাপত্তা খুঁজে পেল। রুমের আলোটা ম্লান হয়ে এসেছে, জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে ধীরে ধীরে, যেন সময় নিজেই থেমে গেছে তাদের দুজনের মাঝে। আবরার নীরব, কিন্তু তার সেই নীরবতা ভয়ঙ্কর, যেন কোনো গোপন ঝড়ের আগে সমুদ্রের স্তব্ধতা। আবরার খুব নিচু কিন্তু ভারী স্বরে বলল, তুমি এতিম না পাখি, তুমি শুধু কোহেলি না, তুমি মিসেস আবরার। আমার নামের সঙ্গে জড়িয়ে আছো, আমার শ্বাসের মতোই সত্য। কোহলির নিঃশ্বাস থেমে গেল কিছুক্ষণ। আবরারের চোখ তখন গভীর,
অন্ধকারে জ্বলছে রাগে নয়, অনুতাপে। আবরার বলল, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অকারণে, বিনা অপরাধে। কিন্তু জানিস পাখি, আমি যা করেছি সবই আমার অতীতের ছায়া বহন করে। সেই থেকে আমি ভাবতাম সবাই বিশ্বাসঘাতক, সবাই মিথ্যে। তার কণ্ঠে যেন একসাথে বিষ আর বেদনা। আবরার বলল, আমি সেই ঘৃণার আগুনে নিজেকে এমন পুড়িয়ে ফেলেছি যে ভালোবাসা নামের জিনিসটা ভুলে গেছিলাম। তাই তো তোর সঙ্গে যা করেছি ভাবতাম এটাও হয়তো আগের মতো এক খেলা, কিন্তু এখন আবরার থেমে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখে ক্লান্তি আর অনুতাপের ছায়া। আবরার বলল, এখন বুঝি সব মেয়ে এক নয়, সব মানুষ এক নয়। তুমি আলাদা পাখি, তুমি আমার রক্তের ভেতর ঢুকে গেছো। কোহলি কিছু বলল না, কিন্তু ওর বুক থেকে নিরন্তর কান্নার শব্দ ভেসে আসছিল। আর সেই কান্না যেন আবরারের বুকের ভেতর এক নিঃশব্দ দহন জ্বালিয়ে দিচ্ছিল। হঠাৎই কোহলি এক হাত দিয়ে আবরারের গলার কাছে থাকা শার্ট শক্ত করে খামচে ধরল। তার আঙ্গুলের চাপ, চোখে আগুন। তবু সে আগুনে ছিল না ঘৃণা, ছিল অসহায় যন্ত্রণার তীব্রতা। আবরার থম মেরে বসে রইল। তার মুখের কাছে কোহলির অশ্রু ভেজা নিঃশ্বাস এসে লাগছিল। সে শুধু তাকিয়ে রইল মেয়েটির চোখে, যে চোখে একসময় ভয় ছিল, এখন সেখানে জেগে আছে তীব্র ক্ষত। যেন প্রতিশোধ নয়, কিন্তু বেঁচে থাকার চিৎকার। এক মুহূর্তের জন্য আবরারের দৃষ্টি সরে গেল স্যালাইনের দিকে। বোতল এখনো অর্ধেক ভর্তি। নল থেকে ধীরে ধীরে তরল বয়ে যাচ্ছে কোহলির শিরায়। সে নিঃশব্দে হাত বাড়িয়ে স্যালাইনের ক্লিপ খুলে দিল। তারপর খুব ধীরে কিন্তু দৃঢ় হাতে কোহলিকে নিজের বুক থেকে সরে নিল। আবরার নিম্ন স্বরে বলল, চলো, তোমার ফ্রেশ হওয়া দরকার। কোহলি কিছুই বলল না, শুধু নিঃশব্দে তাকালো। তার চোখে অবসাদ, তার মুখে অনিশ্চয়তার ছায়া। আবরার এক হাতে ওর কোমর ধরে দাঁড় করে দিল বিছানা থেকে, অন্য হাতে স্যালাইনের বোতল ধরে রইল, যেন পুরো পৃথিবী এই এক নারীর দুর্বল দেহে ভারসাম্য খুঁজে পাচ্ছে। ধীরে ধীরে দুজনে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজার সামনে এসে আবরার থামলো। তার দৃষ্টি কঠিন, কিন্তু ভেতরে যেন কিছু ভেঙে যাচ্ছে। আবরার বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি এখানেই আছি। কোহলি নীরবে মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে দরজাটা টেনে দিল। ওই এক চাপ দেওয়ার শব্দে যেন আবরারের বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। ওয়াশরুমের দরজার উপাশে জলের শব্দ শুরু হলো, আর দরজার এপাশে আবরার দাঁড়িয়ে রইল, হাতে স্যালাইনের বোতল, চোখ স্থির, মুখ গম্ভীর। তবু তার দৃষ্টি যেন খুঁজে ফিরছে কোনো উত্তর, যে উত্তর হয়তো কোহলির ভেতরে কিংবা নিজের অপরাধে লুকিয়ে আছে। কোহলি ওয়াশরুম থেকে বের হয়। ব্যাস কিছুক্ষণ পর পায়ের শব্দটুকু যেন ভারী লাগে, চোখে ক্লান্তি, ঠোঁটে নিস্তব্ধতার ছায়া। কিছুক্ষণের মধ্যে আবরার তার দিকে এগিয়ে আসে, নিঃশব্দ, দৃঢ়, যেন সে জানে এখন কোহলির কিছু বলার মতো শক্তি নেই। এক মুহূর্ত দেরি না করে আবরার কোহলিকে কোলে তুলে নেয়। কোহলির দেহটা যেন পালকের মতো হালকা, অথচ তার ভেতরে জমে থাকা যন্ত্রণাগুলো পৃথিবীর সব ওজন মিশিয়ে তৈরি। আবরার তাকে ড্রেসিং টেবিলের সামনে আস্তে করে বসে দেয়। স্যালাইনের বোতলটা পাশে রেখে দেয় এক পাশে, সাবধানে যেন কিছু শব্দ না হয়। তারপর মোবাইলটা হাতে তুলে নিয়ে দ্রুত একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দেয়। ফিরে এসে তার চোখ আটকে যায় কোহলির দিকে। কোহলির সাদা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কেউ যেন অজান্তেই ঝড় বয়ে দিয়েছে ওর মাথার উপর দিয়ে। আলোয় ঝিকমিক করা সেই সাদা চুলে আবরারের চোখ থেমে যায় কিছুক্ষণ। আবরার ধীরে ধীরে চিরুনি হাতে তুলে নেয়। কোহলি বিস্মিত হলো, তবু নিজেকে সামলে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপনি এসব পারবেন না, সারাদিন তো শুধু মারামারি কাটাকাটি করেন। আবরার আয়নার সামনেই দাঁড়িয়ে ধীর কারে কোহলির দিকে তাকালো, ছোট ছোট চন্দ্রবিন্দুর মতো চেয়ে, যেন প্রতিটি অণুতে সে কিছু গোপন বাক্য খুঁজে। তার ঠোঁটের উপর একটা খসখসে হাসি এসে জমে, চোখের এক কোণে ভাঁজ, ও কণ্ঠে মৃদু হুঁশিয়ারির শীতলতা। বলল, তোমার কোনো ধারণাই নেই পাখি, তোমার স্বামী কি কি পারে। কোহলি একটা অনিশ্চিত হাসি কণ্ঠে ধরে বলল, তা শুনি, ঠিক কি কি পারে আমার স্বামী? আবরার এক ফুটায় সাবধান হয়ে দাঁতের হালে নিচের ঠোঁটটাকে কেটে নিল। সে আগোচরে করা অভিব্যক্তি যেন কোনো ফেরিওয়ালা খেলায় বদল এনে দিল।
ধীরে ধীরে গলায় অল্পটা নিচু আওয়াজ করে বলল, তোমার স্বামী রাত্রির আধারে কালো রোমান্স করে তার বউকে ভিন্ন এক জগতে হারিয়ে দিতে পারি। আর কি জানতে চাও? এই কথায় কোহলির লাজ কানে লাল মেঘ ছড়ালো, গাল দুটো টমেটোর মতো ফুলে উঠল। তবু গুজে মিছিয়ে রাগ দেখানোর অভিনয় করতে করতে সে বলল, আপনি একেবারেই অসভ্য লুচ্চা, জীবনেও ভালো হবেন না আপনি। আবরার হেসে কিছুটা ভ্রু উঁচিয়ে দিল। আয়নার কাছে দুইজনের প্রতিবিম্ব মিলেমিশে ঝলমলে। ঠিক তখনই দরজায় ঠুকঠুক করে হালকা নখ পড়ে। নরম নীরবতার মাঝখানে শব্দটা যেন হঠাৎ বৃষ্টির প্রথম ফুটার মতো বাজলো। আবরার একবার আয়নায় তাকালো, তারপর ধীরে ধীরে পা টিপে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই দেখলো বাইরে সার্ভেন্ট বয়ের হাতে খাবারের ট্রে। ছেলেটা নিচু গলায় বলল, স্যার, আপনাদের খাবার। আবরার কিছু না বলে ট্রেটা হাত থেকে নিয়ে নিল। চোখের দৃষ্টিটা কেমন যেন কঠিন, কিন্তু গলায় ছিল এক ধরনের অদৃশ্য কোমলতা। দরজাটা আবার চুপচাপ টেনে বন্ধ করে দিল, যেন বাইরের দুনিয়াকে সাময়িক বিদায় জানালো। রুমের আলো হালকা, সাদা পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পর্দাটাকে দুলিয়ে দিচ্ছে। আবরার ট্রেটা নিয়ে ব্যাডের এক পাশে ছোট টেবিলের উপর রাখলো। তারপর কোহলির দিকে ফিরে তাকালো, তার সাদা চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেছে। আবরার নিঃশব্দে পাশে গিয়ে ওর মাথায় হাত রাখলো, আঙুলে চুলগুলো জড়ালো। একরকম তাড়াহুড়ো আর যত্ন মিলেমিশে ধীরে ধীরে ওর চুল বেঁধে দিল। যদিও ভালো করে পারে না, তারপরও কোনো কথা না বলে কোহলিকে আলতো করে কোলে তুলে নিল। কোহলি হালকা প্রতিবাদ করলেও তার চোখে ছিল ক্লান্তি আর কোথাও যেন একটু বিশ্বাসের ছায়া। আবরার তাকে ব্যাডে বসিয়ে দিল, তারপর স্যালাইনের টিউবটা পরীক্ষা করলো। মনোযোগ দিয়ে সঠিকভাবে সেট করে দিল, যেন কোহলির কোনো অস্বস্তি না হয়। সব ঠিকঠাক করে আবরার খাবারের ট্রেটা তুলে নিয়ে কোহলির সামনে রাখলো। প্লেটের ভেতরে গরম ভাত থেকে হালকা বাষ্প উঠছে, পাশে নরম সবজির সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়েছে। আবরার একটা লুকমা তুলে কোহলির দিকে বাড়িয়ে দিল। কোহলি যেন আজকের আবরারকে চিনতে পারছে না, এজন্য অন্য আবরার। তবু কোহলি মিনমিন করে বলল, আমি খেতে পারবো, আপনাকে খাইয়ে দিতে হবে না। আবরারের চোয়াল শক্ত হলো, মুখের রং পরিবর্তন হয়ে গেল সাথে সাথে। দাঁতে দাঁত চেপে বলল, হা করো পাখি, বেশি কথা আমি পছন্দ করি না। ব্যাস। কোহলি আর কিছু বলতে পারল না, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আবরার এক গ্লাস দুধ কোহলির দিকে এগিয়ে দিল। সাথে সাথে কোহলি নাক মুখ কুচকে তাকালো আবরারের দিকে। দেখে আবরার ওর লাল টকটকে মণিওয়ালা চোখ দিয়ে তীক্ষ্ণভাবে ওর দিকে তাকিয়ে আছে। ব্যাস, কোহলির সব হাওয়া বেরিয়ে গেল। চুপচাপ দুধটুকু খেয়ে নিল। খাওয়া শেষ করতেই আবরার কোহলির থেকে গ্লাসটা নিয়ে টি টেবিলে রেখে দিল। তারপর কোহলির উপরের ঠোঁটে দুধ লেগে থাকা অংশে হাত দিয়ে মুছে দিল। আবরারের স্পর্শে কোহলির ছোট্ট দেহখানা তিরতির করে কাঁপতে থাকে। আবরার ভাকা হেসে একদম কোহলির মুখের কাছে ওর মুখ এনে হাসকি কণ্ঠে বলে, এভাবে কেন কাঁপাকাঁপি করো বলো তো? তোমাকে দেখলে আমি এমনিতেই কন্ট্রোল হারিয়ে ফেলি, তার মধ্যে আবার তুমি এভাবে কাঁপাকাঁপি করছো। বলো তো আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করব? এখন তুমি অসুস্থ, তাই একটু ভেবে কাঁপাকাঁপি করো ডার্লিং। আবরারের এরকম নির্লজ্জ কথায় কোহলির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। গাল দুটো টকটকে লাল হয়ে যায়, জিহ্বা দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকে। কি করবে তা ঠিক বুঝতে পারছে না। আবরার কোহলির এরকম অবস্থা দেখে ডেভিল মার্কা হাসি দিয়ে ওকে জানানোর জন্য বলে, আচ্ছা জান, তুমি তো দুধ খেলে, এখন আমারও খেতে মন চাচ্ছে, আমি কি করব এখন? আবরারের দৃষ্টি অনুসরণ করে কোহলি তাকায়, সাথে সাথে লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চায় ওর। তবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, আমার থেকে দূরে থাকুন অসভ্য লোক, আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনার স্পর্শ আমার ভালো লাগে না। আমার ইচ্ছের বিরুদ্ধে যে বারবার স্পর্শ করেন, এটা একদম আমার পছন্দ না। কোহলির এরকম কথাই আবরারের ভীষণ রাগ হয়। তবুও নিজেকে সংযত করতে জোরে জোরে শ্বাস নেয়। তারপর কোহলির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমি তোমাকে আজকের পর আর তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না। তবে একটা কথা মনে রেখো, আমি ছাড়া অন্য কেউ তোমাকে স্পর্শ করলে আমি জাস্ট তাকে মেরে ফেলবো।
তারপর তোমাকে মেরে কবর দিব, তারপর নিজেও মেরে ফেলবো, আর আমার কবর হবে তোমার কবরের পাশে। কথাগুলো দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। আবরারকে এতটা বেশি রেগে যেতে কোহলি কখনোই ওকে দেখেনি। কোহলি আবরারের চোখে চোখ রাখলো, এই প্রথম। আবরারের চোখে যেন হাজার গল্প লেখা আছে, তবে কোহলি তা বুঝতে পারছে না, বা এতটাও কাছে যায়নি আবরারের যে চোখের ভাষা বুঝবে। কতক্ষণ যে এভাবে একে অপরের দিকে তাকিয়েছিল তারা নিজেরা জানে না। নীরবতা ভেঙে হঠাৎ কোহলি নিচু কণ্ঠে বলল, আপনি তো আমাকে ভালোই বাসেন না মিস্টার মাফিয়া, তাহলে কেন আমাকে অন্য কেউ স্পর্শ করলে আপনি তাকে মারবেন? তারপর আমাকে আর কেনই বা নিজেকে মারবেন বলুন? মানুষ ভালোবাসলেও তো এতটা ভাবে না, তাহলে আপনি কেন এসব ভাবছেন? আবরার বরফের থেকেও শীতল কণ্ঠে বলল, কারণ তুমি আমার ওয়াইফ, তাই আমি তোমাকে সত্যি ভালোবাসি না, আর না কখনো তোমাকে ভালোবাসবো। কারণ এসব ভালোবাসা টালোবাসা এরিক আবরারের ডিকশনারিতে নেই। বলে আবরার ব্যাট থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি কাজে যাচ্ছি, আসতে রাত হবে বা আজকে নাও আসতে পারি। তোমার মেডিসিন আনতে বলেছি, নিয়ে আসবে, ঠিকভাবে খেয়ে নিও। বলে আবরার ঘুরে হাঁটা ধরে। কোহলি পেছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছেন? আর আসবেন না। বা কেনই বা আজকে? আমি অসুস্থ, আপনি আজকে অন্তত আমার পাশে থাকতে পারতেন। আবরারের পা থেমে গেল। পেছনে তাকিয়ে দেখে কোহলি ওর ডাগর ডাগর আঁখি দয় দিয়ে ওর দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে উত্তরের আশায়। আবরার এক চিলতে হেসে বলে উঠল, যার স্পর্শ তোমার কাছে ভালো লাগে না, সে পাশে থাকলেই কি, আর না থাকলেই বা কি তোমার? কথাখানা শেষ করে আবরার বেরিয়ে যায়। কোহলিও ভাবতে থাকে, সত্যি তো, আবরারের স্পর্শ ওর ভালো লাগে না, তাহলে আবরার থাকলেও কি আর না থাকলেই বা কি? কোনো উত্তর নেই কোহলির কাছে। রাত ৯টা। ফোনটা একটা নাম বাজছে বারবার অবিরাম। স্ক্রিনে একই নাম, শায়লা। কোহলি বারবার কল করছে, তবুও পাশে কোনো সাড়া নেই। রিংটোনের প্রতিটি কম্পন যেন কোহলির ধৈর্যের সীমানা টানছে। অবশেষে তীব্র বিরক্তি আর অস্থিরতার মিশেলে সে ফোন নামিয়ে নিয়ে তাড়াতাড়ি একটা মেসেজ টাইপ করলো। ফোনটা ধর বান্দরনি, কখন থেকে ফোন করছি তবু ধরছিস না কেন? মেসেজ পাঠানোর পরও সে জানে হয়তো শায়লা এখনও ধরবে না, তবু অভ্যাস বশে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন কোনো উত্তর আসবে। বুকের ভেতর অদ্ভুত এক ভার জমে ওঠে। কোহলি ধীরে ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। রুমের ভেতরে তখন হালকা আলো, পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে শীতল রাতের গন্ধ ঢুকে আসছে। ও ব্যালকনির দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই হঠাৎ দমকা হাওয়া এসে গায়ে লাগে। নভেম্বরের রাতের বাতাস ঠান্ডা আর ভিজে। সেই বাতাস শরীরের ভেতরে ঢুকে গিয়ে কোহলির চামড়ায় কাঁপন তুলল, যেন কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে দিল তাকে। চাদর নেওয়ার কথা মাথায় এলেও নেয়নি, হয়তো এই ঠান্ডাটা এখন তার দরকার, মন জুড়ে জমে থাকা অস্থিরতাকে ছুঁয়ে দেখার মতো। ব্যালকনির কোনায় গিয়ে দোলনায় বসে পড়ে কোহলি। নিচে নরম আলোয় রাস্তার দৃশ্য, দূরে কুয়াশায় মোড়া শহর। বাতাসে কোথাও একটা নরম গন্ধ, হয়তো শুকনো পাতার, হয়তো কোনো অজানা রাতের নিঃশ্বাস। কোহলি ফোনটা পাশে রেখে দুই হাত জড়িয়ে নেয় হাঁটুর উপর। চোখের সামনে কুয়াশায় মোড়া আকাশ, অথচ ভেতরে ঝাপসা এক পৃথিবী। তারপর কোহলি কুয়াশায় মোড়ানো আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতের আকাশটা যেন মলিন ধূসর ক্যানভাস, তারার ঝিলিক নেই, শুধু হালকা আলোয় ভেসে থাকা এক রাশ নিঃসঙ্গতা। ঠান্ডা হাওয়ায় তার চুলগুলো মুখে এসে পড়ে, কিন্তু সে সরায় না। চোখ দুটো এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেছে। বুকে জমে থাকা কথাগুলো ঠোঁটের ফাঁক দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে। আমি কি চাই আমি নিজেই জানি না। আজ তার কণ্ঠটা এতটা নিচু যে বাতাসও যেন শুনে ফেলে। আবরার না থাকলে খালি খালি লাগে, অথচ পাশে থাকলে মনে পড়ে যায় আমার প্রতি করা ওর সেই রুক্ষ আচরণগুলো, সে রাগ, সে দহন, সেই শারীরিক অত্যাচারের কথা। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কোহলি চোখ বন্ধ করে। ও স্পর্শ করলে কেন জানি ভেতরটা কেঁপে ওঠে, যেন কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু ও দূরে গেলে বুকটা ফাঁকা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেন এমন হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না। বাতাস হঠাৎ আর একটু জোরে বয়ে যায়। সাদা চুলের ফাঁকে ছুঁয়ে যায় তার গলা, কাঁধ। কোহলির শরীর হালকা কেঁপে ওঠে। সে দুই হাত জোরে নেয় নিজের গায়ে।
ঠান্ডা হাওয়ার মধ্যেও একটা অচেনা নিঃসঙ্গতা যেন তাকে আরো গভীর করে গ্রাস করে নেয়। তারপর পুনরায় বিড়বিড় করে বলে, আজ সারা দিন আবরার আমার একটু খবরও নিল না। তাতে আমার এত খারাপ লাগছে কেন আমি নিজেও জানি না। ঠিক তখনই হঠাৎ একটা উষ্ণ পরশ কোহলির কাঁধ ছুঁয়ে গেল। সে চমকে উঠল। কাঁধে কেউ চাদর জড়িয়ে দিয়েছে, নরম গরম পরিচিত। কোহলি ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই বুকটা থেমে যায় এক মুহূর্তের জন্য। আবরার হাতে এখনো চাদরের এক প্রান্ত ধরা, মুখে সে নীরব দৃঢ়তা, আর চোখে অদ্ভুত কোমল আলো। কোহলি এক মুহূর্তের জন্য কিছু বলতে পারে না। সে অবাক হয়ে তাকায়। আজ আবরার ওকে আগের মতো জড়িয়ে ধরেনি, কাছে টেনে নেয়নি, বরং দূরে দোলনার অপর পাশে গিয়ে চুপচাপ বসে পড়েছে। নভেম্বরের ঠান্ডা হাওয়ায় দোলনাটা হালকা দুলে ওঠে। দুজনের মাঝে যেন অদৃশ্য একটা সেতু তৈরি হয়। কোহলির মনের ভেতরটা একটু কেঁপে ওঠে। এই দূরত্বটা কেন যেন আগের সব ঘনিষ্ঠতার চেয়ে বেশি গভীর লাগে। আবরার কোহলির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা হাসি ফুটিয়ে মুচকি স্বরে বলে, একা একা কি বিড়বিড় করছিলে পাখি? কোহলি চমকে উঠে দৃষ্টি সরিয়ে নেয় আকাশের দিকে, যেন কুয়াশার ফাঁকে উত্তর খুঁজছে। তেমন কিছু না। কণ্ঠটা কাঁপে অল্প, তারপর একটুখানি সাহস সঞ্চয় করে বলে, আপনি তো আজ আসবেন না বলেছিলেন। আবরার হঠাৎ মৃদু হেসে উঠল, একটা ব্যথিত ক্লান্ত হাসি, যেন সেই হাসির ভেতরে জমে আছে অনেক না বলা অভিমান আর অদৃশ্য যন্ত্রণা। তার লাল টকটকে মনিওয়ালা চোখে শুধু নিদ্রাহীনতার কারণে নয়, যেন সেখানে জমে আছে কিছু দগ্ধ স্মৃতি। আবরার কোহলির দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, কেন পাখি, আমি না এলে তুমি কি খুশি হতে? কোহলি থমকে গেল, চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। কিছুক্ষণ পর মাথাটা নিচু করে আমতা আমতা করে বলল, না তেমন কিছু না। তার কণ্ঠে ছিল এক রাশ দ্বিধা, এক চিমটি সত্যি আর অজানা ভয়ের মিশেল। আবরার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, চলো আগে খাবে, তারপর কথা বলবো। এই বলে সে ধীরে উঠে দাঁড়ালো। কোহলি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকলেও ওর ভেতরে এক অচেনা প্রত্যাশা ছিল। আবরার হয়তো আগের মতো কুলে তুলে নেবে, আগের মতো ছুঁয়ে দেবে স্নেহের আগে, কিন্তু আজ তা হলো না। আবরার শুধু দরজার দিকে তাকিয়ে বলল, কি হলো, উঠো পাখি। কোহলি নিঃশব্দে উঠে দাঁড়ালো, তার চোখে হালকা হতাশার ছায়া, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই। ধীরে ধীরে গুটি গুটি পায়ে আবরারের পেছন পেছনে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে নরম আলো জ্বলছে, বাতাসে হালকা। আবরার এগিয়ে গিয়ে টেবিলে রাখা ট্রেটা ঠিকঠাক করলো। কোহলি চুপচাপ ব্যাডের উপর বসলো, দু হাত হাঁটুর উপর রাখা, মাথা নিচু, চুলের কিছু গোছা কপালের উপর এসে পড়ছে। আবরার চুপচাপ এসে কোহলির সামনে বসলো। রুমে তখন একদম নিস্তব্ধতা, আর দূরের জানালা দিয়ে ঢুকা রাতের ঠান্ডা আলো। টেবিলের উপর রাখা ভাতের প্লেট থেকে একটা লোকমা তুলে নিয়ে আবরার কোহলির মুখের সামনে ধরল। কোহলি প্রথমে কিছুটা দ্বিধা করলো, ঠোঁট নড়ল, কিন্তু কোনো প্রতিবাদ দিল না। সে জানে আবরার ওর না খাওয়া মানবে না। যতক্ষণ না সে একটুখানি খায়, ততক্ষণ শান্ত হবে না। চুপচাপ বিনা বাক্যে কোহলি লোকমাটা মুখে নিল, একটার পর একটা ধীরে ধীরে খেতে লাগলো। আবরার প্রতিটি লোকমা ঠিক মাপ মতো তুলে দিচ্ছিল, যেন কোনো শিশুকে খাওয়াচ্ছে। তাদের মাঝে কোনো কথা নেই, কিন্তু সেই নীরবতার ভেতরেও একরাশ মমতা ছড়িয়ে আছে, যা শব্দ ছাড়াই বলে দেয়। আবরার এখনো ভাবে কোহলির খাওয়া, কোহলির ঘুম, কোহলির প্রতিটি নিঃশ্বাসের কথা। খাওয়া শেষ হলে আবরার টেবিলের পাশে রাখা পানির বোতল তুলে কোহলির দিকে বাড়ি দিল। তারপর এক গ্লাস পানির সঙ্গে একটা ট্যাবলেট হাতে নিয়ে বলল, এটা খাও এখনই। কোহলি চুপচাপ ওষুধটা মুখে নিল, পানি খেলো। আবরার তখন কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। চোখে ছিল অদ্ভুত শান্তি, অথচ তার গভীরে লুকিয়ে থাকা ক্লান্তির রেখা স্পষ্ট। কোহলির ওষুধ খাওয়া শেষে আবরার বলল, এবার ঘুমিয়ে পড়ো পাখি, আমার একটু কাজ আছে, বাইরে যাব। শুনেছি আজ সারাদিন ঠিক মতো খাওনি, তাই এসেছিলাম। কোহলির চোখের পাতা ভারী হয়ে আসে। আবরারের কণ্ঠটা যেন শীতের রাতে নরম চাদরের মতো ধীরে ধীরে ওর উপর ছড়িয়ে পড়ে। এবার শান্তিতে ঘুমাও। বলে আবরার চুপচাপ উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে হালকা ফুঁপে ওঠার শব্দ শুনে থমকে গেল।
এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো রুমে। ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত থেমে গেছে যেন। ধীরে ধীরে ঘুরে তাকাতেই আবরারের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিছানার কোণে বসে থাকা কোহলি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের কোণ বেয়ে একের পর এক অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। বিছানার চাদরে ছোট ছোট ভেজা দাগ তৈরি করছে। চুলের গোছা মুখের পাশে এসে পড়ছে। সে ঠিক করছে না, কিছুতেই না, শুধু কাঁদছে। তার কাঁধের হালকা কাঁপুনি দেখে আবরারের গলা শুকিয়ে গেল। ও ধীরে ধীরে ফিরে এসে কোহেলির সামনে বসে পড়ল। নরম কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।